তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে, তবে আজ যেন একটু বেশিই ফাঁকা। তারানাথ একা বসে হুঁকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম এতক্ষণ। হঠাৎ আমাদের কথা ভাবছিলেন কেন? আরে হঠাৎ না, আজ সারাদিন কোনো কাজ নেই বুঝলে। অন্যদিন কুষ্টি করতে না হোক, কিন্তু হাত দেখতে দু একজন লোক আসে, আজ সেটাও আসেনি। চারই পেয়ালা করে চা নিয়ে এলো। তারানাথ পাক্কা মজলি ছিল। চা খেতে খেতে সে গল্প জমিয়ে ফেলল। আচ্ছা, ভালো কথা, আজকে কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম। হ্যাঁ, কিছুদিন আগেই তো তরুবালা নামে একটি পতিতা মেয়ের খুন হয়। খুনিরা নাকি কোনো সূত্রও রেখে যায়নি। তাই নিয়েই তো কাগজে কিছুদিন খুবই হইচই চলছিল। আজ কাগজে বেরিয়েছে খুনিরা ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকেই তো সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে সে কিছুই বলেনি, কিন্তু পুলিশের জেরার চাপে আর বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। তার কথার উপর নির্ভর করেই তো অপরাধী শাস্তি হলো। তোমরা যাই বলো, আমার কিন্তু মনে হয় না মেয়েটার কোনো দোষ আছে বলে। দেখো, প্রাণের ভয় আমাদের সবারই আছে। আর তাছাড়া চোখের ওপর একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে। ঠিকই বলেছ, খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা যে কি হয় ভারী জানতে ইচ্ছে করে, কিন্তু কেই বা বলতে পারবে বলো? আমি পারবো। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম। বলেন কি তারানাথ, ঠাট্টা করছেন নাকি? কিন্তু সিরিয়াস বিষয় নিয়ে ঠাট্টা করার মানুষ তো সে নয়। কিশোরী আমার আগেই সব পরিস্থিতি সামলে নিতে পারে। তাই কিশোরী বলে উঠল, কি করে পারবেন তারানাথ? কারণ আমি একটা চোখের সামনে খুন হতে দেখেছি। খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের কারোর ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেসটা আদালতেও ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে গল্পটা? তাহলে বলি। বছর দশেক আগেকার কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত এক সমস্যায় পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন তিনি। আমার কথা মতন রত্ন নিয়ে তার সমস্যা কেটে যায়। তারপর থেকেই কৃতজ্ঞতাবশতই হোক বা আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন আড্ডা দিতে আসতেন। তা একদিন অমরনাথবাবু সন্ধ্যার দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয়। চা খাচ্ছেন আর আমার কথায় হ্যাঁ হু উত্তর দিচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। তো এক সময় বলেই ফেললাম, অমরনাথ বাবু, আপনার কি হয়েছে বলুন তো? অমরনাথ ভট্টাচার্য এক মুহূর্তে কি ভাবলেন, তারপর বললেন, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকেই বলা উচিত। অন্যরা হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো ঠিকই বুঝতে পারবেন। আহা বেশ তো, আপনি খুলে বলুন। আমার এক বাল্য বন্ধু আছে, তার নাম বিজয় চাটুর্যে। তার একটি মাত্র কন্যা সুবলা, এখন বয়স 13। মেয়েটি দেখতে খুব সুন্দরী, পড়াশোনাতেও ভালো। বিজয় কিন্তু প্রাচীনপন্থী গোড়া লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে তবেই বিয়ে দিতে চায়। সবই ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে। কি হয়েছে? সুবল আজকাল কেমন কেমন সব কথা বলতে শুরু করেছে, যার কোনো মানে হয় না।
বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে সুবলার মনে হয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের কথা? মানে অশ্লীল কিছু? আদেও না, সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে। সেই কথাগুলো কি? সে ঠিক বলে বোঝানো যাবে না। আপনি চলুন না একবার, আপনি তো নানান রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়েই বিজয়ের উপকার হয়ে যাবে। তা বিজয়বাবু কোথায় থাকেন? এই কাছেই অবিনাশ দত্ত লেনে। কাল যাবেন? বেশ, তো বলে রাখবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যের দিকে যাওয়া যাবে। ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব, তৈরি থাকবেন। পরের দিনই গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক, খুব সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি, কপালে একটিও রেখাও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই। আমাদের এই একটি মাত্রই সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না। শুনেছেন তো সব অমরের কাছে। মেয়েটিকে একবার ডাকুন না দেখি। বিজয়বাবু নিজে গিয়ে সুবালাকে ডেকে নিয়ে এলেন। অমরনাথ ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যিকারের বয়সের চেয়ে অনেক বড়ই দেখায়। সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে উঠলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহলক্ষণের বর্ণনা আছে, সুবালার শরীরে সেগুলো বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু বললেন না। সুবালা চলে যেতেই আমি বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো রোগ নেই। এটা পাগলামির পূর্বাভাসও নয়। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলবো না। অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই, এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইল। বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি। তার আমি কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ করেনি বা কোনো অপদেবতাও ধরেনি যে আমি মাদুলি বা যজ্ঞ করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভিতর বাড়িতে একটা হইচয়ের শব্দ শোনা গেল, কয়েকজন মহিলার মিলিত কণ্ঠ। ওই সুবলা মনে হয় আবার ওরাম করছে। আসন ঠাকুরমশাই আমার সঙ্গে, একবার দেখে যান। সামান্য ইতস্তত করে তার পিছন পিছন ঘরের মধ্যে ঢুকলাম। দরজার কাছে দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা। তার চোখ দুটো অর্ধেক বোজা। সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে। আমি ঘরের মধ্যে ঢুকে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম, সুবালা, সুবালা। শুনতে পেল কি না জানি না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। মধুসুন্দরী দেবী আমাকে এই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদুস্বরে বললাম, বলো মা, কি বলছিলে বলো। খোকা, খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি। পেছন থেকে কে ঠেলে দিল আমার কোলে। খোকা, খোকা কে? আমার খোকা। তোমার ছেলে? মাথায় কি কষ্ট, মাথায় এসে লাগলো পাথরটা। কে ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম, ওকে বিছনায় শুয়ে দিন, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে আসুন তো, কথা আছে।
বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? না, মানে ঠিক। বিজয়বাবু, আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবলা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথা আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মের ঘটে যাওয়া ঘটনা। এই কারণে ওর শরীরে নানান দিব্য লক্ষণ রয়েছে। তাহলে এখন আমরা কি করব? কিছুই নয়, এ ভাব আপনি কেটে যাবে। আমি আরো একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। সেদিন ফিরে চলে এলাম। প্রায় 2 বছর কেটে গেল। বলতে গেলে 2 বছরে আমরা সুবালার গত জন্মে কি ঘটেছিল সেই সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি। সুবালা গত জন্মের একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা উঁচু কোনো স্থান থেকে, সম্ভবত কোনো টিলার ওপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কিছুই জানতে পারিনি। এখানে এসেই সুবালার কথা আটকে যেত। মনে চাপ পড়লে ক্ষতি হতে পারে এই ভেবে আমিও কখনো আর জোর করিনি। একদিন বিকেলে অমরনাথ বাবু এসে বললেন, ঠাকুরমশাই, একটা ভালো খবর আছে। বেশ বড় রকমের ভোজ আসন্ন। কি ব্যাপার, গৃহিণীর পুত্রমুখ দর্শন করাবেন নাকি? দূর, আপনার যেমন সব কথা এই বয়সে। যাগে, কথা হচ্ছে আমাদের ওই বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বলে লাগলো, বুঝলেন? কার? সুবালার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন, সে জব্বলপুর থেকে। প্রবাসী বাঙালি, পাত্র সেখানে ব্যবসা করে। বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে। নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেবার ব্যবস্থা করতো না। আপনিও আসুন না ওই দিন। বিজয় আমাকে বলছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতো সৎ ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গলই হবে, বুঝলেন? মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার বেশ ভালোই লাগে। সন্ধে ঠিক 7টায় দরজার কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারার সুপুরুষ পৌর ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ঠাকুরমশাই, ইনি হলেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। চাটুর্য মশাই, মেয়েকে নিয়ে আসুন। আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি আমার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসার জরুরি কাজে। ভাবলাম এলামই যখন একবার দেখেই যাই, নইলে এমনি তো আর বড় একটা আশা হয় না। এই শুরু হলো আসল ঘটনা, যে ঘটনা বলার জন্য বসেছি। একটু বাদে যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ। একটি বিয়ের প্রাককথন হবে, কিছুক্ষণ বাদে একটি ভোজেরও আভাস রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভিতর বাড়ির দিকে চুরির শব্দ হতেই বিজয়বাবু উঠে গিয়ে সুবালার হাত ধরে ঘরের ভিতর নিয়ে এলেন। আমি সুবালাকে বসতে জায়গা করে দেবো বলে সরে উঠে যাচ্ছি। অমরনাথও সরে বসার উদ্যোগ করছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফারিত উন্মাদের মতো তাকিয়ে আছে সনাতন মুখার্জির দিকে। সনাতন বাবুও বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়ে আছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গেছে। চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন,
তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে এই ভরসায় বিয়ের ব্যবস্থা করছিলেন। আজ এত বছর পরে আবার সুবলার এমন হবে কে জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবলার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। বলে কি সুবলা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এ তো ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। সুবলা কালনাগিনীর মতন ফুলছে আর বলছে, টাকার জন্য না, টাকার জন্য খুন করেছিলি? দাদাকে মেরে তোর শান্তি হয়নি? সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিলি? বেশ বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, সেই মুহূর্তে সুবলা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। বৌদিকে? বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? বলুন সনাতন বাবু, বলুন। সনাতন বাবু আর কোনোদিন কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পিছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর চিৎকার করে উঠলেন। আমি চমকে পিছন ফিরে তাকাতেই দেখি সুবলা একটা বিরাট বঁটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনের দৃষ্টি। আরও পেছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের নিমিষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেওয়ার আগে সুবলা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখার্জির গলায় বঁটিটা বসিয়ে দিল। বিক্ষিপ্ত শব্দে সনাতন বাবু মাটিতে পড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সুবলা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পর মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। প্রায় ঘন্টা 2 পর সুবলার জ্ঞান ফিরেছিল, কিন্তু এসব ঘটনা তার কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবলার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এ খুনের কোনো মোটিভ নেই। আর তাছাড়াও আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষীও কাজ করেছিল। সুবলা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবলা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়ে জব্বলপুরে ব্যবসা পেতেছিল সে। এদিকে সুবলা বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার, বড় সাংঘাতিক মার। কোথা থেকে সনাতন মুখার্জি এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবলা। সনাতনকে দেখা মাত্রই দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাদের জানিয়ে দিও আজকের গল্পের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর আমাদের পরবর্তী গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের কোনো গল্পে।